আমি কখন থেকে অপেক্ষা করছি, আপনাদের নতুন ডাক্তার কখন আসবে? অনেকক্ষণ ধরে আকাশের মেজাজ তুরঙ্গে হয়ে আছে। ডক্টর ইরার জন্য অপেক্ষা করছে 2 ঘন্টা যাবৎ, কিন্তু ম্যাডাম নাকি মিটিংয়ে আছে, যার কারণে আকাশকে কেবিনে শুধু শুধু বসে থাকা লাগছে। বিরক্তির সীমা অতিক্রম করে গিয়েছে। তাও কার জন্য ডাক্তারের কাছে অপেক্ষা করছে, সে যে নাকি তার বুক থেকে মেঘলাকে কেড়ে নিয়েছে, ভাবতেই রাগ আরো বেড়ে যায়। হঠাৎ কেবিনের দরজা খুলে প্রবেশ করে ডাক্তার ইরা। Sorry, waited so long for me. I'm sorry again for that. It was a very necessary meeting. চেনা কণ্ঠ শুনে আকাশ থমকে দাঁড়ালো। পরিচিত কণ্ঠ, খুবই পরিচিত কণ্ঠ। আকাশের হৃদয় এর ধুকপুকানি করছে। নিজেকে সামলে কোনো রকম পিছনের দিকে ফিরে থমকে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বলতে থাকে, মেঘ পাখি? গোলাপি কালারের লং টপ, সাথে জিন্স এবং সাদা অ্যাপ্রন পরা এক ললিতাকে দেখে আকাশ থমকে যায়। কোমর অবধি লম্বা স্টিচ চুল, সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট। আকাশ থমকে যায়, চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। এটা কি সত্যি তার সামনে স্বয়ং মেঘলা দাঁড়িয়ে আছে? ইরা আকাশের সামনে এসে আবারও ডাকতে থাকে। তখন আকাশের ধ্যান ভাঙে, আর এক মুহূর্ত দেরি না করে মেঘলাকে জড়িয়ে ধরে। এসব কিছুতে ইরা থ মেরে যায়। আকাশ এক নিঃশ্বাসে বলতে থাকে, মেঘ পাখি, তুমি ফিরে এসেছো। জানো কত রাত নির্ঘুম কাটিয়েছি। তুমি কেন আমার কাছে আসোনি? অনেক মনে করেছি তোমাকে আমি। তুমি আর আমাকে ছেড়ে যাবে না মেঘ পাখি, কথা দাও। আকাশের এমন রূপ পাগলামি দেখে ইরা স্তব্ধ হয়ে যায়। আপনি ভুল বুঝছেন মিস্টার। আমি কোনো মেঘা পাখি না। আমার নাম ডক্টর ইরা এবং আপনি আমার ক্লায়েন্ট। হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। আকাশ অপলকভাবে তাকিয়ে থাকে। কিভাবে ভুলে যেতে পারে এত? সেই গলার আওয়াজ, সেই চিরচেনা। তুমি এসব কি বলছো মেঘ পাখি? তুমি কি কোনো কারণে আমার উপরে রাগ? বলো। ইরা এবার কিছু একটা বুঝে ড্রয়ার থেকে সার্টিফিকেট এবং আইডি কার্ড দেখায়, যা দেখে আকাশ স্তব্ধ হয়ে যায়। এটা তার ডাক্তারি সার্টিফিকেট এবং আইডি কার্ড, যার পরিচিত সম্পূর্ণ আলাদা। আকাশ এবার নিজেকে সামলিয়ে বলতে শুরু করে, ক্ষমা করবেন আমায়। আসলে আপনি খুব আমার প্রিয় মানুষের মতো হুবহু দেখতে, সেই কারণে আমি বেসামাল হয়ে গিয়েছিলাম। সে আমাকে ছেড়ে গত হয়েছে 5 বছর। হঠাৎ চেনা মুখ দেখে আমি নিজেকে সামলাতে পারি নাই। বলে নিজের ফোন থেকে মেঘলার একটি ছবি ইরার সামনে তুলে ধরে। কোনো ব্যাপার না মিস্টার। পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে চেহারার অনেক মিল আছে। এটা কোনো বিষয় না। মানুষ বলতে ভুল হতেই পারে। আকাশ এতক্ষণ ব্যাপারটা খেয়াল করেনি যে ইরা বাংলায় কথা বলছে। আপনি বাংলা বলতে পারেন ডাক্তার? ইরা চেয়ারে বসে হাসতে হাসতে বলে, হ্যাঁ, আসলে আমার ভাইয়া আর আমি বাংলাদেশি। ভাইয়া বিজনেসের কারণে এখানে আসা। আকাশ আর কোনো কিছু না বলে পেশেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করতে থাকে, কিন্তু আকাশের যেন এখনো কোনো বিশ্বাসযোগ্য হচ্ছে না। অপলকভাবে ইরার দিকে এক ধারে চেয়ে আছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন প্রণয়ের সূচনা? রুহি সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করে। তার ঠিক কিছু মনে পড়ছে না। সে এখানে কিভাবে এলো? সে তো ছাদে গিয়েছিল। মাথায়ও খুব যন্ত্রণা করছে। তারপর ওয়াশরুমের গিয়ে ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়। তখনই রুমে উপস্থিত হয় ঈশান। রুহির চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঈশান সেদিকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ রুহি ঈশানের চোখের দিকে তাকায়। তারপর কিছু একটা ভেবে চোখ নামিয়ে নেয়। সে বাদামি বর্ণের মণিয়ালার
চোখের আকৃষ্ট, জানে সে আদৌ সেই চোখ কখনো দেখতে পারবে না, যার চোখের প্রতিটা দৃষ্টিতে রুহিকে ঘায়েল করতে সক্ষম ছিল। আজ রাতে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, সন্ধ্যার সময় রেডি থাকো। আমি বিয়ে বাড়িতে আগেই থাকবো, তোমার সাথে মাও যাবে। কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে প্রস্থান করে। রুহির ঈশানের চাচা বা চাচিদের সাথে সেরকম কোনো সাক্ষাৎ হয়নি, কারণ তার ফুপুও একাই বাড়িতে থাকে। ফুপা মারা যাওয়ার পর থেকে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ধরে বলতে হয় কোনো এক কারণে আমেনা বেগমকে তারা সহ্য করতে পারে না। তার শাশুড়ি তাকে দেখতেই পারে না কেন তা জানা নাই। যথাসময়ে বিকালের দিকে রেডি হয়ে তারা বাসার দিকে রওনা দেয়। বাসার আনুষ্ঠানিক করা হচ্ছে বেশি বড় করে না, পারিবারিকভাবেই। সেখানে রুহির বাবা আফজাল রহমানও উপস্থিত থাকবেন, যেহেতু বোনের শ্বশুরবাড়ির সেই সম্পর্কে। রুহি বাসার মধ্যে প্রবেশ করে সকলের সাথে পরিচিত হয়, কিন্তু ঈশানের দাদি খুবই থমথমে মেজাজ নিয়ে তার সাথে কথা বলছে, এটা রুহি খুব ভালো করেই লক্ষ্য করছে। এখানে এসে ঈশানকে একেবারেও দেখে নাই রুহি। হঠাৎ নিজের রুমের দিকে যেতে গিয়ে একটি রুমের দরজার আড়াল থেকে কিছু শব্দ ভেসে আসে রুহির কানে, সম্ভবত ঈশানের দাদির গলা। শুধু পারিবারিক সম্মানের জন্য তোমাকে এখানে ডেকেছি, সাথে তোমার ছেলেকেও। তোমার তো সৌভাগ্য যে আমার পরিবারের সাথে তোমার নাম আছে বৌমা। আমার ছেলে তোমাকে এভাবে বিয়ে না করলে সারা জীবন কলঙ্ক লেগে থাকতো গায়ে। নিজের বোনের স্বামীর সাথে নষ্টামি করে অপয়া ছেলেকে জন্ম দিয়েছ। তারপর আমেনা বেগম বলতে শুরু করে, থামুন মা, আপনি আর যাই বলুন না কেন, আমার ছেলের নামে আমি একটা কথাও শুনতে চাই না। হ্যাঁ, ওটা তোমারই ছেলে, ওই বংশের ছেলে। লজ্জা করে না বোনের স্বামীর সাথে নষ্টামি করে নিজের ছেলেকে জন্ম দিতে? আবার তা নিয়ে তো বড়াই। ভাগ্যিস আমার ছেলে ছিল বলে তোমাকে সবকিছু থেকে বাঁচিয়েছে। এরকম ভাবে বিভিন্ন কটু কথা শোনাতে থাকে। রুহি সম্পূর্ণভাবে অবাক। তার মানে ঈশান ফুপার ছেলে না, আর ফুপুর বোন মানে আমার কি আরো একটা ফুপু ছিল? রুহির মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এসব কিছুর প্রশ্ন শুধু তার বাবাই দিতে পারবেন। সে মনে বিভিন্ন প্রশ্ন নিয়ে তার বাবার ঘরের সামনে এসে পৌঁছায়। আফজাল রহমান তার মেয়েকে দেখে কাছে টেনে নেয়। তার বাবা কি কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলতে থাকে, বাবা, আমার কি আরো একটা ফুপু আছে? রুহির মুখ থেকে এমন কথা শুনে আফজালও স্তব্ধ হয়ে যায়। এত বছর পরেও সে তার মৃত বোনকে ভুলতে পারে নাই। চোখের পানি টয়টুম্বুর হয়ে যায় আফজালের। বাবা কি বলছে সবকিছু আমাকে খুলে বলো। ঈশান ভাইয়া কি ফুপার ছেলে না, এ বংশের ছেলে না? আমি অনেক কিছুই শুনেছি ঈশান ভাইয়ের দাদির কাছ থেকে। আফজাল কিছুটা আন্দাজ করতে পেরেছিল এরকম কথা ঈশানের দাদি ছাড়া আর কেউই বা বলতে পারবে না, কারণ তার বন্ধু তার বোনকে মেনে নেয়নি, তার পরিবার সঠিকভাবে মেনে নিতে পারে নাই, যার কারণেই তার বন্ধু মারা যাওয়ার পরই শ্বশুরবাড়ি ত্যাগ করতে হয় তার বোনের। রুহি প্রশ্নোত্তর চাহনি দিয়ে রয়েছে তার বাবার দিকে। তার বাবা রুহির চাহনি দেখে বুঝে যায় এবং নিজেকে শান্ত করে বলতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে তার আর একটা বোন আছে যার নাম আয়শা, এবং তার সাথে সম্পর্ক ছিল আসাদ খানের, কিন্তু আসাদ খানের সাথে আমেনার অবৈধ সম্পর্কের জড়ায়। এদিকে আয়শার দুটা বাচ্চা ছিল, তুষার আর ঈশান। তুষারের বয়স তখন খুবই অল্প, কিন্তু ঈশান মোটামুটি ভালোই বুঝতে পারত। আমেনা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে সমাজের সামনে মাথা কেটে যাবে এই ভেবে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছিল। ভাগ্যক্রমে সেদিন আমেনা ডেলিভারি হয়, সেদিনই আয়শা মারা যায়। অনাথ হয়ে যায় দুই শিশু। তখন আসাদ খান আমেনার ছোট্ট বাচ্চা ছেলেকে নিজের সাথে নিয়ে যেতে চায়। তখন আমেনার স্বামী অর্থাৎ তার বন্ধু নিজের সম্মানের কথা ভেবে দিয়ে দেন তার বোনের অবৈধ সন্তানকে আসাদ খানের কাছে, যেহেতু বাচ্চাটির আসল পিতা আসাদ খান। আশ্চর্যজনক বিষয় হলো ঈশান কোনো মতেই আসাদ খানের সাথে যেতে প্রস্তুত না। এদিকে আমেনাও সঙ্গে পেরেছিল, স্বামী এবং ভাইয়ের কাছে পরাজিত হয়েছিল।
তখনই সেই ছোট্ট ঈশান একমাত্র সম্বল ছিল আমেনার কাছে। নিজের বোনের ছেলেকেও আপন করে নেয় এবং বড় করে নিজের ছেলে হিসেবে। আর আসাদ খান পাড়ি জমায় বাইরের দেশে তুষার আর আমেনা বেগমের ছেলেকে নিয়ে। সবকিছু শুনে রুহি স্তব্ধ হয়ে যায়। রুহির চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আশ্চর্যজনক বিষয়, ভাবে খান পরিবারের সাথে ওদের সম্পর্ক আছে। সে ভাবতেও পারেনি 5 বছরের অতীত এভাবে তার সামনে আসবে। ঈশান আর কেউ না, তুহিনের ভাই আর তুষারেরও ভাই। কিন্তু প্রশ্ন হলো তুহিন কে এবং তুহিনের মায়ের পরিচয় বা কি? যদি তুষার আর ঈশান আমার ছোট ফুপির ছেলে হয় তাহলে তুহিন? বিভিন্ন প্রশ্ন মনে আওড়াতে থাকে। হঠাৎ রুহি কিছু একটা ভেবে ওখান থেকে বেরিয়ে যায়। আফজাল তার মেয়ের যাওয়ার দিকে স্থিরভাবে চেয়ে থাকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে তার বোনের স্মৃতি উন্মোচন করতে থাকে। বাইরে বিয়ের আয়োজন হচ্ছে। রুহি এক কোণে বসে বিভিন্ন চিন্তায় মগ্ন আছে। তাহলে কি সবকিছু শেষ হয়ে যায়নি? সে কখনো এত বড় রহস্যের কথা চিন্তাও করতে পারে নাই। ঈশান কি জানে এই সত্য? ঈশান এটা কি জানে আসাদ খান তার বাবা? তাহলে ওই পেন ড্রাইভের ভিডিওতে যে আমি খান পরিবারের সকলকে খুন করেছি তার প্রমাণ দেখেছিল। তাহলে কি ঈশানের আমার প্রতি এত রাগে এই কারণে যে আমি তার পরিবারের সকলকে খুন করেছি? কিন্তু এর আসল কারণ কি সে আদৌ জানে? তার পরিবার যে ধ্বংস খেলায় মেতে উঠেছিল, তাহলে কি এটাই একমাত্র কারণ? ঈশান আমাকে ঘৃণা করে। তাহলে সে ফুপিকে কেন বলে নাই? সব সত্য কেনই বা আমাকে জেল থেকে বের করেছে? রুহি স্থির হয়ে আছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে। দিশেহারা হয়ে গিয়েছে সে। এত শোরগোল ভালো লাগছে না। তাই সে ফাঁকা বাড়ির পাশের বাগানের দিকে যায়। হালকা আলোয় কারো আবহাওয়া দেখতে পেয়ে থমকে যায় রুহি। হঠাৎ পেছনের দিকে ফিরে, কিন্তু কাউকে দেখতে পায় না। রুহির মনে কোথাও না কোথাও সন্দেহ হয়। হঠাৎ ল্যাম্পপোস্টের সামনে চোখ আটকে একটি লোক মাস্ক পরে দাঁড়িয়ে আছে। রুহি একটু সামনে এগিয়ে যায়। তখন আলো স্পষ্ট। লোকটির চোখের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো আটকে যায় রুহির। চোখের গভীরতার পরিমাণ করতে থাকে সেই বাদামি মণিওয়ালা চোখ। একটাই তো সেই চোখ। দৃষ্টি নিবদ্ধ করতে থাকে সেই চোখে। রুহি একটু সামনে যেতে গেলেই দমকা হাওয়ায় সবকিছু অন্ধকার করে দেয়। চারিদিকে বিদ্যুৎ চমকাতে থাকে। ল্যাম্পপোস্টের আলো নিভে যায়। রুহি কোনো মতে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে চারিদিকে দেখতে থাকে। কই, এখানে কেউ তো নাই। তাহলে কি সে ভুল দেখলো? সে না চাইতেও কেন বারবার তুহিনের কথা ভাবায় তাকে এ কেমন যন্ত্রণা বিরহ। মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে গিয়ে তুহিনের চিন্তায় আবদ্ধ হয় রুহি। এই হৃদয়ের জন্য কষ্টকর আমাকে আপন করে নেয় তোমার অভাব। কেন বুঝো না আমার সব অভাবের পূর্ণতা তুমি? তুমিহীন আমি দেখো কি থেকে কি হয়ে গিয়েছি। তোমাকে যে হারিয়েছি তো নিজেকেও হারিয়ে ফেলেছি। যদি তুমি আমাকে খোঁজো তাহলে আমি নিজেকে খুঁজে পাবো। এই ভালোবাসা অপূর্ণ তো দুনিয়া অসম্পূর্ণ। তোমাকে এক পলক দেখার ক্ষুদ্র বাসনা আমার করে দাও না পুরো। মন তো এটাই চায় যে তোমার আর আমার সম্পূর্ণ হয়ে যাক এই গল্পটা। জানি তা আদৌ সম্ভব না। এদিকে আকাশ বিষণ্ণ মনে রাস্তা দিয়ে ড্রাইভ করছে। চারিদিকে লোকজনের কোনো আনাগোনা নেই। কোনো কিছুতেই তার মন বসছে না। মাথায় শুধু একটা চিন্তা ধরে বসেছে। ডক্টর ইরা এক মুহূর্তের জন্য বারবার নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। পরবর্তীতে যেন সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যেটা তার মেঘ পাখি না, তার মেঘ পাখি বেঁচে নেই, তার মধ্যে নেই, এটা মেনে নিতে যে তার বড্ড কষ্ট হচ্ছে। এদিকে তুষার চেয়ারের পায়ের উপর পা দিয়ে হাতে থাকা কলম নাড়ানাড়ি করছে। তারপর বিড়বিড় করে বলতে থাকে, হেরে গিয়েছো তুমি তুহিন, হেরে গিয়েছো। বিশ্বাস করো, আমি চাইনি তুমি আমার পথের বাধা হও। তোমাকে মারার আমার বিন্দু পরিমাণ ইচ্ছাও ছিল না। কিন্তু কি বলো তো, তুমি যে রুহি আর আমার মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছো, তাই তোমাকে উপরে ফেলতে হয়েছে। সো স্যাড। খান পরিবারকে তো মারতেই হতো। যারা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখি। কিন্তু আমার আদরের ভাই ঈশান তো আমার ভালোবাসাকেই বিয়ে করে নিল।
এটা কিভাবে মেনে নিতে পারি? যেখানে তুহিনকে নিজের রাস্তা থেকে সরিয়েছি, সেখানে তুই ঈশান কিছুই না। রুহিকে তো আমি নিজের করে নিবই। ঈশান, তুইও খুব শীঘ্রই বিদায় নিবি পৃথিবী থেকে। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। আর বেচারি মেঘ, এ তো আমার হাতের গুটি, ওকে বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র আকাশের জন্য। সময় মতো আকাশের কাছ থেকে নিজের বদলা নেওয়া যাবে। বেচারা আকাশ তো খুবই কষ্টে আছে, সেটা জানেই না যে তার মেঘ বেঁচে আছে। বলেই হাসতে থাকে। বিয়েবাড়ির কাজ সম্পূর্ণ করে বাসায় ফিরেছে আমেনা বেগম এবং রুহি। মা, তোমরা চলে যাও, আমি ফ্ল্যাটে যাচ্ছি। ঈশানের এমন কথা শুনে আমেনা বেগম আপত্তি জানায়। তুই বাসে চল, আমাদের সাথে তোর নতুন বিয়ে হয়েছে, বউয়ের প্রতি কোনো দায়িত্ব তো পালন করিস না। তুই এরকম করলে চলবে কি করে বাবা? ঈশান যেন অন্যরকম বিহেভিয়ার করছে, হাত দুটো বারবার মুষ্টিবদ্ধ করছে। রুহি সেদিকে খেয়াল রাখলো। মা প্লিজ, আমাকে বাধ্য করো না। এটুকু বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে গেল। আমেনা বেগম কিছু একটা চিন্তা করে রুহিকে আরেকটি গাড়ি করে ঈশানের ফ্ল্যাটে পাঠিয়ে দিবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু রুহি তাতে নাকচ করে এক পর্যায়ে ফুপির জোরাজুরিতে যেতে বাধ্য হয়। রুহি মনে মনে বিশাল ভয় পাচ্ছে, না জানি ওখানে গেলে কি কি সম্মুখীন হতে হয়। রুহির মনে বিভিন্ন প্রশ্ন হানা দিচ্ছে। তাকে এই ঈশানের সামনে গিয়ে মনে সাহস নিয়ে সব প্রশ্নের উত্তর চাইতে হবে। সে কি সব কিছু জানে খান পরিবারের সাথে তার সম্পর্কের কথা? তারা যে মারা গেছে এটা কি সে জানে? বিশাল অন্ধকারের মধ্যে অগ্রসর হচ্ছে রুহি। এক পর্যায়ে গাড়ি থেমে যায় বিশাল এক বাসার সামনে। রুহি ধীরে ধীরে বাসার দিকে অগ্রসর হতে থাকে। যাওয়ার আগে আমেনা বেগম সব কিছু বুঝিয়ে বলেছে, কোথায় বা কোন ফ্ল্যাটে ঈশান থাকে। দরজার সামনে এসে পৌঁছায়, কলিং বেল টিপে দিল, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসলো না। দরজাটা হালকা নাড়া দিতেই দেখে দরজাটা খুলে গিয়েছে। আস্তে আস্তে ভেতরে গেল। বিশাল বড় ফ্ল্যাট, 4টা রুম, সাথে বড় ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম, আর সাথে সুন্দর পরিপাটি রান্নাঘর। বেশিরভাগ সময় ঈশান এখানেই থাকে। ধরতে গেলে সে কখনোই রাত বাসায় পার করে না। তাকে গুণে বাজে 1 থেকে 2 ঘন্টা দেখা যায়। রুহি আস্তে আস্তে একটি রুমের দিকে অগ্রসর হতে থাকে। চারিদিকে চোখ বোলানো, রুমে কেউ নাই, কিন্তু ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতেছে, হয়তো ঈশান আছে। হঠাৎ রুহির মনে হলো পেছন থেকে কেউ একজন চলে গিয়েছে। রুহি পেছনের দিকে ফিরে দেখে ওয়াশরুম খোলা এবং আশেপাশে কেউ নাই। তার মানে কি ঈশান চলে গিয়েছে? তাৎক্ষণিক রুমের বাইরে গেল। কেউ না তো, আশেপাশে কেউ নাই। ঈশান কোথায় গেল? কিছুক্ষণ পর ঈশান আসলো, এসেই রুহির হাত চেপে ধরল। সমস্যা কি তোমার? এখানে কেন এসেছো? কোন সাহসে এখানে এসছো? কে আসতে দিয়েছে তোমাকে? এসব কথায় রুহি বেশি হেলদোল করল না, কারণ সে জানে ঈশানের এমন ব্যবহার কেন। সে এবার মনে সাহস করে প্রশ্ন করে বসে। আসাদ খান আপনার বাবা বেঁচে নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন তাই না? তাকে আমি মেরেছি এটাও আপনি জানেন, এই কারণেই এত ঘৃণা করেন আমাকে। ঠিক বলেছি না আমি? রুহির এমন কথায় ঈশান আরো বেশি রেগে যায়। তোর সাহস কি করে হয় যে কাউকে আমার বাবা বলে পরিচয় দিতে? সে মরুক বাচুক তাতে আমার কোনো যায় আসে না, বুঝলি? তুই, আমার কোনো বাবা নেই। রুহি স্তব্ধ হয়ে গেল। যতই সামনের দিকে এগোচ্ছে ততই যেন অন্ধকারে আসন্ন হয়ে যাচ্ছে। ঈশান আর একটা কথা না বলে কোনো রকম রুহির হাত ধরে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। ঈশান যেন হাঁপ ছেড়ে বেঁচে যায়। ঈশানের এরকম আচরণে রুহি স্তব্ধ হয়ে যায়। মানে একটা মানুষের কমন সেন্স নেই এত রাতে একটা মেয়ে মানুষকে এভাবে বাসা থেকে বের করে দিবে? সে এখন কিভাবে যাবে একা? আবার দরজায় নক করতে গিয়েও থেমে যায়। কথা বলবে না এই লোকটার সঙ্গে? এই লোকটা তার কি বা হয় যে তার চিন্তা করবে, তাকে আগলে রাখবে? এই লোকটা তার কিছুই হয় না যে তাকে আগলে রাখতো, সে এখন আর নেই। এসব ভেবে রুহি নিজের মনকে বুঝ দিয়ে বেরিয়ে যায় এখান থেকে। এদিকে ইউরোপে একটি কফি শপে তুষার এবং ইরা বসে আছে। তুষার ইরাকে বলে, আমাদের বাংলাদেশ যেতে হবে কিছু কাজের জন্য, তুই আজকেই সব কিছু গুছিয়ে নে।
কিন্তু ভাই সবে নতুন জয়েন করেছে, আর আমার উপর অনেক দায়িত্ব আছে, এভাবে কিভাবে হঠাৎ যেতে পারি? আমি সব কিছু ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। আচ্ছা তুই এখানে বস, আমার একটা কল করার আছে, বাইরে থেকে আসছি। তুষার বাইরে চলে যায়। আকাশও ঠিক একই কফি শপে আসছিল। তখনই মুখোমুখি হয় আকাশ এবং তুষার। এত বছর পর তুষার আকাশকে দেখে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে আকাশও তুষারকে দেখে। তুষার এটা বুঝতে পারছে না আকাশ এ দেশে কি করছে। তুষার ধীরে ধীরে পিছু হাঁটতে থাকে। গাড়ির চাবি নিয়ে গাড়ি দরজা খুলতে গেলেই আকাশ দৌড়ে চলে আসে তুষারের দিকে, কিন্তু তার আগে তুষার গাড়ি নিয়ে চলে যায়। আকাশ কি করবে বুঝতে পারে না। গাড়ির পেছনে কিছুক্ষণ দৌড়ায়, তারপর গাড়ির পেছনের নাম্বারটা একটা পিক তুলে নেয়। আকাশ প্রচণ্ড পরিমাণ রেগে যায়। এত বড় সুযোগ হাতছাড়া করে নিলাম, কিভাবে করতে পারলাম? তার মানে তুষার এখানে আছে? তুষার কোনোভাবে জেনে যায়নি তো এই হসপিটালের কথা? নো নো, এটা হতে পারে না। আমার এখনই ওকে ফোন দিয়ে জানাতে হবে। তাৎক্ষণিক আকাশ পেছনে ঘুরে দেখে ডক্টর ইরাকে এইদিকে ওদিকে তাকাচ্ছে। ডক্টর ইরা আকাশকে দেখে সামনে এগিয়ে আসে কথা বলার জন্য। আরে মিস্টার আকাশ যে, কেমন আছেন? ভালো, আপনি এখানে? আমি আমার ভাইয়ের সাথে এসেছি, কিন্তু আমার ভাই বাইরে এসে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। যাই হোক, আমার এখন অনেক কাজ, বাসায় গিয়ে আবার প্যাকিং করতে হবে। আমরা আবার কালকে বাংলাদেশ যাচ্ছি। সো সরি মিস্টার আকাশ, আপনার পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করতে পারলাম না। তাকে আগে যে ডক্টর দেখেছিল সে দেখবে পুনরায়। আকাশ ইরার যাওয়ার পানে তাকিয়ে আছে, তার মাথায় কিছু খেলছে না। তুষারকে এখানে দেখে যতটা অবাক হয়নি ততটা অবাক হয়েছে ইরাকে দেখে। আচ্ছা, এরাই কোনো মতো মেঘনা তো? কোনো মস্ত বড় ষড়যন্ত্র শিকার হচ্ছি না তো আমরা? এর পিছনে কোনো মতো তুষার নেই তো? কিন্তু সেদিন তো মেঘ না, এটা তো হতেই পারে না। তার আগে তুষারকে ধরতে হবে। আকাশ কাউকে কল দিয়ে সব কিছু জানালো। রাতের অন্ধকারে বাইরে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে রুহি একা একা হাঁটছে। গন্তব্যহীন উদ্দেশ্য, রাস্তাও চেনে না, সে কোথায় যাবে নিজেও জানে না। হঠাৎ পিছনে কারো উপস্থিত টের পেয়ে ঘাবড়ে যায় রুহি। চারিদিকে খুবই থমথমে পরিবেশ। মাঝে মধ্যে মেঘের গর্জন ভেসে আসছে। ভারী বৃষ্টিপাতের মধ্যে স্পষ্ট উপলব্ধি করতে পারছিল তার পেছনে কেউ একজন হাঁটতে থাকে অনুসরণ করে। রুহি হাঁটার গতি বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে পিছনের ব্যক্তিটিও হাঁটার গতি বাড়িয়ে দেয়। এবার রুহি দৌড়াতে থাকে, সঙ্গে সঙ্গে পিছনের ব্যক্তিও দৌড়াতে থাকে। এক পর্যায়ে রুহি দৌড়ানো থামিয়ে পেছনের দিকে তাকায়। তা দেখে দুই আরো বেশি চমকে যায়, কারণ পেছনে স্বয়ং ঈশান দাঁড়িয়ে আছে। কি এনার্জি শেষ? দাঁড়িয়ে গেলে যে? এটুকুতে এত কিছু? আমিও তো দেখতে চাই তোমার কত এনার্জি। নাও, আবার দৌড়ানো শুরু করো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে বেচারা রুহি। এই লোকটা চাই কি তাকে এত রাতে বের করে দিল, আবার পেছনে নিচ্ছে। আসলে সে এক পর্যায়ে পাগলই হয়ে যাবে। রুহি কিছু বলতে যাবে তার আগেই ঈশান এক অদ্ভুত কাণ্ড করে বসলো। রুহিকে পাজাকোলে করে নিল। রুহির চোখগুলো বড় বড় হয়ে গেল। বৃষ্টিতে ভিজে দুজনই নাজেহাল। ঈশানের কোনো রকম ভ্রুক্ষেপ নাই, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে রুহির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ঈশানকে এত কাছে এই প্রথম পেল রুহি, তা খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে। তারপর গাড়িতে রুহিকে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে একেবারে ঈশানের বাড়ির সামনে নামিয়ে দিল। আজকে যা করেছো করেছো, আর কখনো বারবারই করে আমার ফ্ল্যাটে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে না, কথাটা যেন মনে থাকে। রুহির মাথাটা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হলো। ঈশান আর না দাঁড়িয়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল পুনরায়। এই মেয়েটা আমার নাজেহাল অবস্থা করে দেবে একেবারে। এরকম ব্যাত বউ যেন কারণ না হয়। প্রায় এক সপ্তাহ পর ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক টানাপোড়ান পড়ে যায়, মানুষের জীবনকে বিষিয়ে তুলে। ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়েছে চারটা জীবন, ভেঙে গিয়েছে অসংখ্য মন। কেন বুঝতে পারলো না সে এত কিছু? হ্যাঁ, তুহিন আর রুহির মধ্যে সে একই ভুল বুঝাবুঝি হয়েছিল। আজ এত বছর পরে তুষার বাংলাদেশে এসেছে ঈশানের সাথে দেখা করতে।
তুষার বাংলাদেশে এসেছে আর এখন একটি অন্ধকার রুমে সামনাসামনি বসে আছে ঈশান আর তুষার। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে ঈশানই সেই মুখোশধারী ব্যক্তি ছিল যে নাকি তুষারের সাথে হাত মিলিয়ে রুহির দ্বারা পুরো খান পাড়ি ধ্বংস করিয়ে দিয়েছে। ঈশান সেই ব্যক্তি ছিল যে আকাশকে গুলি করতে যেও পারে নাই, সামনে মেঘলা চলে আসায় যার কারণে গুলিটা মেঘলার লাগে। হ্যাঁ, ঈশানই সেই যে আজ থেকে 5 বছর আগে রুহির মনে তুহিনের সম্পর্কে খারাপ মনোভাব ঢুকিয়ে দিয়েছিল। ঈশান তুহিনের চেহারার মতো মাস্ক পরে হুবহুব তুহিনের মতো সেজে আকাশের বোন আশাকে হত্যা করে সেই ভিডিও রুহির কাছে পাঠিয়েছিল এবং ভুল বুঝাবুঝির সূত্রপাত করেছে। মাস্ক এমন আকৃতির ছিল যা দেখে বোঝার উপায় নাই যে এটা ঈশান না বরং তুহিন। এটাকে এমন মাস্ক বলে যা মানুষের চামড়া দিয়েই বানানো, যেটা পরলে হুবহুব মানুষের নকল চেহারা প্রতিরূপ হয়। ঠিক একইভাবে ঈশান ও তুহিনের চেহারা আকৃতি মাস্ক পরে আশাকে মেরে সেই ভিডিও তৈরি করে রুহির ফোনে পাঠায়, যার কারণে রুহি তুহিনকে ভুল বুঝে এবং প্ল্যান মোতাবেক তুষারের সাথে হাত মিলিয়ে খান পরিবারের সকলকে মারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈশানের খান পরিবারের সাথে এত ঘৃণ্যময় সম্পর্ক কেন? আসাদ খান তো তার বাবা। হ্যাঁ, আছে কোনো সম্পর্ক তাদের মাঝখানে, কিন্তু সেটা বাবা ছেলের নয়, বরং তীব্র ঘৃণার। ঈশানের বয়স যখন 6 বছর, খান পরিবারের আগাগোড়া থেকে কালো ব্যবসার কাজে জড়িত ছিল সেটা ঈশানের মা আয়েশা বেগম জানতো না। যেদিন জেনেছে সেদিন কাল হয়ে দাঁড়িয়েছে আয়েশার। নিঃসঙ্গভাবে হত্যা করেছে আসাদ খান এবং তার ভাই মিলে ঈশানের মাকে। আর এই সত্য নিজের চোখের সামনে দেখেছে ঈশান। তুষার তখন ছোট ছিল, কিছু বুঝতো না, কিন্তু ঈশান এতটা অবুঝ ছিল না। একই দিনে জন্ম হয় তুহিনের। হ্যাঁ, ঈশানের মায়ের বোন আমেনা বেগম, সেই ছোট্ট ছেলেটি তুহিন, যাকে নিয়ে আসাদ খান পাড়ি দিয়েছিল অন্য দেশে। আর ঈশান সত্যিটা জানার পরে নিজের মনে বাবা চাচাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে। এ কারণেই পরিবারের সঙ্গে ত্যাগ করে তার খালাকে বেছে নিয়েছে। সে ছোটবেলা থেকেই জানতো তার মায়ের একমাত্র খুনি তার বাবা চাচা। সেদিন থেকে ফন্দি করেছিল সবাইকে মেরে দিবে। আর তার সাথে হাত মেলালো তুষার। হিসাব করে সব কিছু বলেছে ঈশান তুষারকে যে তারা 2 ভাই, এবং মায়ের মৃত্যুর কথা জেনে তুষারও ভেঙে পড়ে। তুষার ও ঈশানের সাথে হাত মিলিয়ে মেরে ফেলতে চেয়েছিল সবাইকে, কিন্তু তার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় রুহি। হ্যাঁ, রুহিকে তুষার ভালোবাসতো, কিন্তু তুহিনের জন্য সে কখনো তার ভালোবাসাকে পাবে না এটা জেনেই তুহিন এর বিরুদ্ধে রুহির সম্পর্কে এক বিশাল ফন্দি নিয়ে আসলো এবং সে জালে ধরাও পড়ে। রুহি তুহিনকে ভুল বুঝে মেরে দিল। শুধু এটুকু না, তুহিনের মনেও রুহির সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়েছে। তুহিনের ফোনে রুহি এবং তুষারের কিছু কাছাকাছি আসার ছবি দেওয়া হয়, যে ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। ওইগুলো রুহির অগোচরে করা হয়েছে, কিন্তু তুহিন ভুল বুঝলো রুহিকে। 5 বছর আগে যখন রুহিকে পার্কে নিয়ে গিয়েছিল তুহিন, রুহি তখন ভেতরে একটি রাইডসে উঠেছিল। তখনই তুহিনের ফোনে ওই পিকগুলো আসে। তখনই তুহিনের মনে ভুল বুঝাবুঝি তৈরি হয় রুহির সম্পর্কে। কিন্তু ওই যে ভালোবাসা, তুহিন চাইলে রুহিকে মেরে ফেলতে পারত, কিন্তু সে পারেনি। সে নিজেকে শেষ করে দিয়েছে। ভালোবাসার ত্যাগ করেছে তুহিন নিজের শেষ নিঃশ্বাস। রুহির প্রতি একরাশ ঘৃণা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল তুহিন, যাকে এত বেশি ভালোবেসেছে, যার প্রতি এত দুর্বল, সেই বিশ্বাসঘাতকতা করেছে। তুহিনের মনে কোনো ক্ষোভ নাই। রুহি তার বাবা তার পরিবারকে মেরে ফেলেছে, শুধু এটাই ক্ষোভ কেন সে তাকে ঠকালো, তাকে ঠকিয়ে সে তুষারের সাথে কেন সম্পর্কে জড়ালো। চায় না এমন সম্পর্ক, তার এর থেকে মৃত্যুই বড্ড শোভনীয়।
সব কিছু জেনেই তুহিন তুষারকে ঘরে আটকে রেখেছিল। আর ওই দিন রাতেই রুহি তুহিনের সাথে মিথ্যা ভালোবাসার নাটক করেছিল। রুহির প্ল্যান ছিল শেষে তুহিনকে মারা, কিন্তু তার আগেই তুহিন সব কিছু স্বীকার করে নেয় রুহির কাছে। একটা সময় রুহিও পস্তায় সব কিছুর জন্য, এটা জেনে যে তুহিন সব কিছুই জানতো আগে থেকে। শুধু এখানেই শেষ না, ওই দিন আকাশ আর রুহি যখন তুহিন আর মেঘলাকে রুমে আটকে বেরিয়ে গিয়েছিল, ঠিক তখনই তুষার রুমে ঢুকে তুহিনের দিকে একবার চেয়ে মেঘলার কাছে যায়। মেঘলাকে বারবার পর্যবেক্ষণ করে বুঝতে পারে মেঘলা এখনো অজ্ঞান আছে। তুষার মেঘলাকে নিয়ে তাদের ওখান থেকে প্রস্থান করেছিল। এ দেশে থাকেনি, মেঘলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইরা। শুধু এই না, আরও একটি জঘন্য খেলায় মেতে উঠেছে তুষার। মেঘলাকে ভুল মেডিসিন দিয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলানো হয় ইচ্ছাকৃতভাবে, যার কারণে মেঘলার পুরনো কোনো স্মৃতি মনে ছিল না। তার নতুন নাম, নতুন পরিচয় কাটিয়েছে 5 বছর। প্রতারণা করেছে তুষার সবার সাথে। এসব কিছু চিন্তা মাঝখানেই তুষার ঈশানকে বলতে থাকে, আমার লক্ষ্মী ভাই, যার কারণে আমি তুহিনকে নিজের রাস্তা থেকে সরিয়েছি, সেই একই কাজ তুমিও করেছো। রুহিকে বিয়ে করেছো। থাক, কিছু মনে করলাম না। তাও আমার ওকে চাই। না হলে তুহিনের যেরকম অবস্থা করেছি, তোমার ঠিক তার থেকেও বেশি অবস্থা খারাপ করব। ভাই বলে আমি ছেড়ে দিব না কিন্তু। ভাগ্যক্রমে ওই দিন বেঁচে গেলে, বেঁচে না থাকলে হয়তো ভালো হতো। আফসোস। এখানে যেহেতু ফিরে এসেছি, সেহেতু রুহিকে এবার সাথে নিয়েই যাব। তুষারের কথায় ঈশান কোনো প্রতিক্রিয়া করলো না, চুপচাপ সেখান থেকে প্রস্থান করলো। তুষার ঈশানের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তুষারের ফোনে মেঘলার কল আসে। কলটি রিসিভ করতে বলতে থাকে, ভাইয়া তুমি কোথায়? এখানে আমি নতুন, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। আচ্ছা, আসছি।